সুপ্রিয় নবীন শিক্ষার্থীবৃন্দ, চিত্রা মহিলা ডিগ্রি কলেজের পক্ষ থেকে মনোবিজ্ঞানের অনলাইন ভার্চুয়াল ক্লাসে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। একাদশ শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে তোমরা যারা চিত্রা মহিলা ডিগ্রি কলেজকে নির্বাচন করেছো, তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এসো হে নবীন, ভালোবাসার নির্মল রংধনুর রঙে হও রঙিন। তোমাদের সময়টা রঙিন হোক সে প্রত্যাশা ব্যক্ত করছি। তোমরা যেমন আমার কাছে নবীন, আমিও তোমাদের কাছে নতুন। তাই শুরুতেই আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি মনিরা রহমান মনি, প্রভাষক, মনোবিজ্ঞান বিভাগ, চিত্রা মহিলা ডিগ্রি কলেজ, তেরোখাদা, খুলনা। আমার পরিচয় দেওয়ার সুযোগ থাকলেও তোমাদের সাথে পরিচিত হওয়ার সুযোগ নেই, তবে তোমাদের সাথে পরিচিত হওয়ার অপেক্ষায় রইলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেখানে তোমাদের পদার্পণে কলেজ প্রাঙ্গণ মুখরিত হওয়ার কথা ছিল, সেখানে তোমাদের অনুপস্থিতিতে কলেজ প্রাঙ্গণ যেন আজ প্রাণহীন। বিশ্বব্যাপী করোনা মহামারীর কারণে কলেজে সশরীরে উপস্থিত হয়ে শিক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না, কিন্তু আমরা থেমে নেই। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে আমরা অনলাইন পাঠদান কর্মসূচি চালিয়ে যাচ্ছি। এই কলেজে বর্তমানে ৩৯ জন শিক্ষক রয়েছে এবং শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে একটি সুন্দর সম্পর্ক রয়েছে। আমরা একটি পরিবারের মতো। নবীন শিক্ষার্থীবৃন্দ, আজ থেকে তোমরাও এই পরিবারের সদস্য। যেহেতু তোমরা নবীন, তাই তোমাদের কাছে কলেজ সম্পর্কে কিছু তথ্য উপস্থাপন করছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন কলেজ পরিচিতিতে যাচ্ছি। চিত্রা মহিলা ডিগ্রি কলেজ। এই কলেজটি খুলনা শহর থেকে 23 কিলোমিটার উত্তরে তেরোখাদা উপজেলার সদরে অবস্থিত। এই কলেজটি যাত্রা শুরু করে 2000 সালে। এই কলেজটি প্রতিষ্ঠিত করেন অত্র অঞ্চলের স্বনামধন্য ও রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব এস.এম. মোস্তফা রশিদি সুজা, সাবেক সংসদ সদস্য ও মাননীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ। এ কলেজের বর্তমান সভাপতি জনাব এস.এম. খালেদিন রশিদি সুকর্ণ এবং বর্তমান অধ্যক্ষ জনাব এস.এম. মিজানুর রহমান। শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ এটি আমাদের কলেজের পুরাতন ভবন এবং এটি আমাদের কলেজের সদ্য নির্মিত নতুন ভবন। এ কলেজে রয়েছে সুবিশাল মাঠ, রয়েছে শেখ রাসেল কম্পিউটার ও ভাষা প্রশিক্ষণ ল্যাব। এটি 2015 সালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কর্তৃক স্থাপিত হয়। এ কলেজে মনোরম পরিবেশে পাঠদান করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, এ কলেজে একাদশ দ্বাদশ শ্রেণীর পাশাপাশি ডিগ্রিতে পড়াশোনা করার সুযোগ রয়েছে। বেশ কিছু বিষয়ে অনার্স খোলার প্রক্রিয়া চলছে। সম্প্রতি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এইচএসসিতে মানবিক শাখায় ভর্তি চলছে। আমার মনোবিজ্ঞানের প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই যারা চতুর্থ বিষয় হিসেবে মনোবিজ্ঞানকে নির্বাচন করেছ। চতুর্থ বিষয় হিসেবে খুব সহজেই তোমরা মনোবিজ্ঞানে A+ পেতে পারো। চলো শিক্ষার্থীরা, আমরা এখন মনোবিজ্ঞানের মান বন্টন দেখে নিই। মনোবিজ্ঞানে মোট 100 নম্বর রয়েছে। তার মধ্যে সৃজনশীলে রয়েছে 50, বহু নির্বাচনীতে রয়েছে 25 এবং ব্যবহারিক অর্থাৎ প্র্যাকটিক্যালে রয়েছে 25 নম্বর। এই হলো মোট 100 নম্বর। এই 100 নম্বরের পরীক্ষা তোমাদের কলেজে সম্পন্ন হবে এবং বোর্ডেও তোমাদের এই 100 নম্বর পরীক্ষা সম্পন্ন হবে। সৃজনশীল 8টি প্রশ্ন থাকবে। 8টি প্রশ্ন থেকে 5টি প্রশ্নের উত্তর করতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান থাকবে 10 এবং সৃজনশীল পরীক্ষার সময় থাকবে 2 ঘন্টা 35 মিনিট। তাহলে শিক্ষার্থীরা, চলো একটু দেখে নেই কত সহজে মনোবিজ্ঞানে A+ পাওয়া যায়।
এই সৃজনশীলে ধরো 50 নাম্বার রয়েছে। এই 50 থেকে তোমাকে 5টি প্রশ্নের উত্তর করতে হবে। তুমি যদি মোটামুটি একটু ভালো করে প্রশ্নের আনসারগুলি করতে পারো, তাহলে তুমি এখানে 5টি প্রশ্নে 7 করে যদি তুমি পাও, তাহলে তুমি পাবে 5 7 35। আর যদি তুমি আরেকটু ভালো করে প্রশ্নের উত্তরগুলি দিতে পারো, তাহলে তুমি এখানে 5 8 40ও তুমি এখানে পেতে পারো। আর বহু নির্বাচনীতে ধরো তুমি যদি মোটামুটি ভালো ফলাফল করতে পারো, তাহলে তুমি এখানে পেতে পারো 20। তবে সাধারণত যারা একটু ভালো করে বইটা পড়বে, তাহলে তাদের ক্ষেত্রে দেখা যাবে যে এখানে 25 থেকে তারা 25ও পেতে পারে। আর ব্যবহারিকের ক্ষেত্রে অর্থাৎ প্র্যাকটিক্যালের ক্ষেত্রে যাদের ক্লাস পারফরমেন্স একটু ভালো থাকবে, যারা তোমার প্র্যাকটিক্যাল খাতা তৈরি করবে এবং পরীক্ষাটা মোটামুটি ভালোভাবে দিতে পারবে, তাদের ক্ষেত্রে দেখা যাবে যে এই প্র্যাকটিক্যালে 25 থেকে 25 মার্কে উঠানো সম্ভব। তাহলে আমরা একটু দেখে নেই তার টোটাল মার্কসগুলি কত আসলো। এখানে হবে 80 এবং এখানে হবে 90। তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখতে পেলে যে মনোবিজ্ঞানে কত সহজে 80 থেকে 90-এর মধ্যে নাম্বার উঠানো সম্ভব। প্রিয় শিক্ষার্থীরা, আমি বিশ্বাস করি তোমরা মনোবিজ্ঞানের পরীক্ষায় ভালো ফলাফল করার পাশাপাশি তোমাদের দৈনন্দিন জীবনে প্রতিটি সিদ্ধান্ত গ্রহণে এবং প্রতিটি সমস্যার সমাধানে মনোবিজ্ঞানের জ্ঞানকে কাজে লাগাতে পারবে। কেননা মনোবিজ্ঞানে মানুষের আচরণ ও মানসিক প্রক্রিয়ার জ্ঞান নিয়ে আলোচনা করা হয়। আমাদের দৈনন্দিন জীবনে মনোবিজ্ঞানের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। মনোবিজ্ঞানের জ্ঞান আমাদের পরিবেশের সাথে খাপ খাইয়ে চলতে সাহায্য করে। এমনকি আমাদের ঘুম থেকে ওঠা এবং পুনরায় নিদ্রা যাওয়া পর্যন্ত প্রতিটি কাজকর্মে মনোবিজ্ঞানের জ্ঞান কাজে লাগে। বিখ্যাত দার্শনিক সক্রেটিস বলেছেন, নিজেকে জানো। নিজেকে জানার একটি অন্যতম বিষয় হলো মনোবিজ্ঞান। কেননা আমি পূর্বেই বলেছি মনোবিজ্ঞান হলো মানুষের আচরণের বিজ্ঞান। আর এই আচরণের স্টাডি করেই আমরা নিজেকে জানতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যখন শারীরিকভাবে অসুস্থ হই তখন ডাক্তারের কাছে যাই, কিন্তু আমরা মানসিকভাবেও অনেক সময় অসুস্থ হই। অথচ অনেকেই জানে না যে এই মানসিক অসুস্থতারও চিকিৎসা রয়েছে। আবার আমরা ব্যক্তিগত জীবনে বিভিন্ন আচরণগত সমস্যায় পড়ি। পারিবারিক জীবনও অনেক সময় দ্বন্দ্ব কলহের সম্মুখীন হই, যার ফলে আমাদের মধ্যে হতাশা ও উদ্বেগ তৈরি হয়। এই হতাশার কারণে অনেকে হয়তো আত্মহত্যার পথ বেছে নেয়, কিন্তু এরা যদি মনোবিজ্ঞানীদের কাছে যেত, তাহলে তারা উপযুক্ত চিকিৎসা ও দিক নির্দেশনা পেত। এভাবে তাদের জীবন হয়ে উঠতে পারত সুন্দর ও সুখময়। তাই আমরা বলতে পারি, আমাদের সুস্থ ও স্বাভাবিক জীবন ধারণের জন্য মনোবিজ্ঞানের জ্ঞান অত্যন্ত প্রয়োজন। তাহলে চলো শিক্ষার্থীরা, মনোবিজ্ঞানের এই জ্ঞান অর্জন করার জন্য তোমাদের মনোবিজ্ঞান প্রথম পত্রে কি কি বিষয় পড়বে তা জেনে নিই। প্রিয় শিক্ষার্থীরা, মনোবিজ্ঞান প্রথম পত্রে মোট 8টি অধ্যায় রয়েছে। এখন আমি ধারাবাহিকভাবে প্রতিটি অধ্যায়ের পাঠ পরিচিতি তোমাদের সামনে তুলে ধরছি। প্রথম অধ্যায়, মনোবিজ্ঞান পরিচিতি। আমরা এই অধ্যায়ে জানব মনোবিজ্ঞান কি, মনোবিজ্ঞানের পরিধি বা বিস্তৃতি এবং মনোবিজ্ঞানের শাখাসমূহ। পূর্বে মনে করা হতো মনোবিজ্ঞান মনের বিজ্ঞান, কিন্তু বর্তমান সময়ে মনোবিজ্ঞানকে আচরণ ও মানসিক প্রক্রিয়ার বিজ্ঞান বলা হয়। মানসিক প্রক্রিয়া যেমন আবেগ, অনুভূতি, বুদ্ধি, স্মৃতি ইত্যাদি। মনোবিজ্ঞানের অনেক শাখা রয়েছে, যেমন ক্লিনিক্যাল সাইকোলজি, কাউন্সিলিং সাইকোলজি, এডুকেশনাল সাইকোলজি, স্কুল সাইকোলজি, চাইল্ড সাইকোলজি, ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি ইত্যাদি। আমরা পরবর্তীতে ক্লাসে জানব মনোবিজ্ঞানের এই শাখাগুলো আমাদের জীবনে কোন কোন দিক আলোকপাত করে এবং আমাদের জীবনে এর গুরুত্ব বা প্রয়োজনীয়তা কি। প্রিয় শিক্ষার্থীরা,
দ্বিতীয় অধ্যায় হলো আচরণ ও আচরণের বিকাশ। এই অধ্যায়ে রয়েছে আচরণ কি। সাধারণত আমরা যা কিছু করি তাই আচরণ, যেমন হাঁটা চলা, খাওয়া, ঘুম, লেখাপড়া ইত্যাদি। এই আচরণের উপর বংশগতি ও পরিবেশের কি প্রভাব রয়েছে সে সম্পর্কে আমরা জানব। শিক্ষার্থীরা, এখানে আমরা বেশ কিছু মজার গবেষণা দেখব আচরণ সম্পর্কে। এছাড়াও আমরা আরো জানব একটি শিশুর বুদ্ধিবৃত্তিক, আবেগীয়, সামাজিক ও নৈতিক বিকাশ কখন ও কিভাবে ঘটে। এই বিকাশগুলো শিশুর ব্যক্তিত্ব গঠনে কিভাবে প্রভাব ফেলে সে বিষয় সম্পর্কে আমরা জানব। এই অধ্যায়ে আরো রয়েছে ইপটিজিং, দুর্নীতি ও মানবাধিকার। তৃতীয় অধ্যায় আচরণের জৈবিক ভিত্তি। এই অধ্যায়ে আমরা আলোচনা করব স্নায়ুতন্ত্র কি, স্নায়ুতন্ত্র কত প্রকার ও কি কি, মানব মস্তিষ্ক, মস্তিষ্কের সাথে আচরণের সম্পর্ক, মানব মস্তিষ্কের সাথে অন্যান্য প্রাণীর মস্তিষ্কের পার্থক্য। প্রিয় শিক্ষার্থীরা, এই অধ্যায়ে আমরা মূলত যা পড়ব, যেমন ধরো কেউ আমাদের গায়ে স্পর্শ করলো, বা আমাদের নাম ধরে কেউ ডাকলো, অথবা মজাদার কোনো খাবার খাচ্ছি, এসব ঘটনার প্রতি আমাদের ব্রেন কিভাবে সাড়া দেয় সে সম্পর্কে আমরা জানব। শিক্ষার্থীরা, এরপর চতুর্থ অধ্যায়ে রয়েছে মোটিভেশন অ্যান্ড ইমোশন, অর্থাৎ প্রেরণা ও আবেগ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা প্রথম ছবিটির দিকে লক্ষ্য করো। শিশুটি হয়তো পাখি উড়তে দেখে এতটাই মোটিভেটেড হয়েছে যে সে উড়তে চাচ্ছে। আর আমরা কিন্তু জানি উড়োজাহাজ তৈরির পিছনে এমন একটি গল্প রয়েছে, যা আমরা ক্লাসে আলোচনা করব। এবার দ্বিতীয় ছবিটির দিকে তাকাও। মানুষ কতভাবে তার আবেগ প্রকাশ করে। কেউ হয়তো হতাশ হচ্ছে, কেউ আনন্দিত হচ্ছে, কেউ আবার রাগান্বিত হচ্ছে, কেউ কোনো কিছু দেখে ভয় পাচ্ছে, কেউ কোনো কিছু দেখে হয়তো আশ্চর্য হচ্ছে। অর্থাৎ প্রতিটি আবেগেরই আলাদা আলাদা একটি প্রকাশভঙ্গি রয়েছে। আর এই বিষয়গুলি আমরা ক্লাসে খুব মজা করে পড়ব। চলো শিক্ষার্থীরা, আমরা দেখে নেই এই অধ্যায়ের আলোচ্য বিষয়সমূহ। মোটিভেশন বা প্রেরণা কি, মোটিভেশন কত প্রকার ও কি কি, ইমোশন বা আবেগ কি, আবেগের প্রকাশ, আবেগকালীন শারীরিক ও মানসিক পরিবর্তন, এবং আবেগ নিয়ন্ত্রণের কৌশল, অর্থাৎ কি কি উপায়ে আমরা আমাদের আবেগ নিয়ন্ত্রণ করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, পঞ্চম অধ্যায়ে রয়েছে আরো মজার বিষয়, তা হলো শিক্ষণ ও স্মৃতি। শিক্ষার্থীরা, তোমরা চিত্র দুটির দিকে তাকাও এবং শিক্ষণ ও স্মৃতি কি একটু কল্পনা করো। শিক্ষার্থীরা, তোমরা যে কল্পনাটা করলে এটাই স্মৃতি, আর যে কারণে তোমরা কল্পনা করতে পেরেছো তা হলো শিক্ষণ। তাহলে এ অধ্যায়ে আমাদের আলোচ্য বিষয় কি কি রয়েছে তা আমরা একটু জেনে নিই। শিক্ষণ কি? শিক্ষণের শ্রেণী বিভাগ, অর্থাৎ আমরা কোনো বিষয় কিভাবে এবং কতভাবে শিখি। আরো জানবো আমরা স্মৃতি কি, স্মৃতিকে আমরা কিভাবে পরিমাপ করতে পারি, আমরা কিভাবে আমাদের স্মৃতির পরিসর বাড়াতে পারি। আমরা প্রায়ই অনেক কিছু ভুলে যাই। এই ভুলে যাওয়ার কারণগুলি কি কি আমরা জানব। এছাড়াও আমরা জানব স্মৃতিকে কিভাবে উন্নত করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, চলো এবার দেখি ষষ্ঠ অধ্যায়ে কি রয়েছে। ষষ্ঠ অধ্যায়ে রয়েছে সংবেদন ও প্রত্যক্ষণ। এখানে আমরা আলোচনা করব আমাদের চোখ, কান, নাক, হাত ও জিহ্বা বিভিন্ন বস্তু বা ঘটনার প্রতি কিভাবে সাড়া দেয়। আমরা আরো জানবো যে একই বস্তু বা ঘটনাকে
ভিন্ন ভিন্ন ব্যক্তি কেন ভিন্ন ভিন্ন ভাবে দেখে। তোমরা দ্বিতীয় চিত্রে লক্ষ্য করো, শুধুমাত্র অবস্থানের ভিন্নতার কারণে প্রথম ব্যক্তি নিচের অঙ্কটিকে 6 হিসাবে দেখছে এবং অপর ব্যক্তি 9 দেখছে এবং তারা পরস্পর তর্ক করছে। প্রত্যক্ষণের ভিন্নতার কারণেই মূলত এমন হয়। এখন চলো দেখি এ অধ্যায়ের আলোচ্য বিষয়সমূহ কি। সংবেদনের সংজ্ঞা ও বৈশিষ্ট্য। প্রত্যক্ষণের সংজ্ঞা, সংবেদনের সাথে প্রত্যক্ষণের সম্পর্ক, প্রতীক পটভূমি প্রত্যক্ষণ, অধ্যাস ও অলীক প্রত্যক্ষণ, মনোযোগের সংজ্ঞা ও বৈশিষ্ট্য, মনোযোগের শর্ত বা নির্ধারক সমূহ। প্রিয় শিক্ষার্থীরা, এখানকার প্রতিটি বিষয় এতটাই ইন্টারেস্টিং যে তোমরা ক্লাসে খুবই এনজয় করবে। বিস্তারিত আলোচনা এখন সম্ভব নয় বলে আমি শুধু একটি বিষয় তোমাদের সাথে শেয়ার করছি, যেমন অধ্যাস ও অলীক প্রত্যক্ষণ। এ দুটোই হলো আমাদের দেখার ভুল। উদাহরণস্বরূপ, অন্ধকার রাতে হাঁটার সময় হঠাৎ আমাদের সামনে পড়ে থাকা রশিকে আমরা সাপ ভেবে ভয় পাই, এটি হলো অধ্যাস। অপরদিকে কোনো মৃত ব্যক্তিকে দেখা বা মৃত ব্যক্তির ডাক শোনা, রাতের অন্ধকারে ভৌতিক কিছু দেখা ইত্যাদি যার কোনো বাস্তব ভিত্তি নেই, তাকে অলীক প্রত্যক্ষণ বলে। শিক্ষার্থীরা, পাশের চিত্রটির দিকে একটু লক্ষ্য করো এবং এটি কিসের চিত্র তা বুঝার চেষ্টা করো। এখানে মূলত দুটি চিত্র রয়েছে। কেউ হয়তো দেখতে পাচ্ছ দুটি মানুষের মুখ, আবার কেউ হয়তো দেখতে পাচ্ছ একটি ফুলদানি। তুমি যেটিকে দেখতে পাচ্ছ সেটি হলো প্রতীক এবং অপরটি হয়ে যাবে পটভূমি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে বুঝতেই পারছো এই অধ্যায়ের প্রতিটি বিষয় খুব মজার। এরপর সপ্তম অধ্যায়ে রয়েছে বয়ঃসন্ধিকাল ও মানসিক স্বাস্থ্য। প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু তোমরা বয়ঃসন্ধিকালের মধ্যে পড়ো, তাই তোমাদের জন্য এই অধ্যায় পড়া এবং জানা খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ে আমরা জানব বয়ঃসন্ধিকাল কি, বয়ঃসন্ধিকালে কি কি শারীরিক ও মানসিক পরিবর্তন হয়, তোমাদের মনোভাব ও আচরণের উপর বয়ঃসন্ধিকালের প্রভাব কি, তোমাদের মানসিক স্বাস্থ্য এবং বয়ঃসন্ধিকালে মানসিক স্বাস্থ্যের উপর পরিবেশের প্রভাব কি, এই সব কিছুই আমরা এই অধ্যায়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমাদের সর্বশেষ অধ্যায় হলো পরিসংখ্যান পরিচিতি। প্রিয় শিক্ষার্থীরা, এই বিষয়ের সাথে তোমরা প্রাইমারি স্কুল থেকে পরিচিত। এই অধ্যায়ে আমরা তোমাদের পরিচিত বিষয়গুলো নিয়ে আলোচনা করব, যেমন পরিসংখ্যান কি, মনোবিজ্ঞানে পরিসংখ্যান পাঠের প্রয়োজনীয়তা, গড়, মধ্যক ও প্রচুরক। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের মনোবিজ্ঞান প্রথম পত্রের পাঠ পরিচিতি। আশা করি সকলে বুঝতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা দীর্ঘ 10 বছরের স্কুল জীবন শেষে কলেজ জীবনে পদার্পণ করেছ। নতুন জীবনের প্রতিটি মুহূর্ত তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তোমাদের এই কলেজ জীবনটা খুব বেশি দীর্ঘ নয়, এর গণ্ডি মাত্র 2 বছর। তোমার এই 2 বছর জীবনের পরিশ্রম ও অধ্যাবসায়ের উপর নির্ভর করছে তোমার বিশ্ববিদ্যালয় জীবন কেমন হবে, আর এই বিশ্ববিদ্যালয় জীবনের উপর নির্ভর করবে তোমার কর্মজীবন কেমন হবে। কর্মজীবন ভালো হলে আশা করা যায় তোমার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক তথা সার্বিক জীবন হবে সফল ও আনন্দময়। প্রিয় শিক্ষার্থী, ধরো একটি গাছের বীজ, তুমি যদি তাকে এমনি রেখে দাও তাহলে কিছুই হবে না, কিন্তু তুমি যদি এই বীজকে মাটির সংস্পর্শে আনো, পানি দাও এবং পরিচর্যা করো, তাহলে এই ছোট্ট বীজটি একদিন বড় গাছে পরিণত হবে। তেমনি তোমার ভিতরে যে প্রতিভা রয়েছে তা যদি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে থেকে তোমার জ্ঞানের পরিচর্যা করো, তাহলে তুমি একদিন সফলতার উচ্চ শিখরে পৌঁছবে। শিক্ষার্থীরা, তোমাদের এখন স্বপ্ন দেখার সময়। স্বপ্ন দেখো,
তুমি তোমার জীবনটা কত সুন্দর করে সাজাবে। সেদিন খুব বেশি দূরে নয়, যেদিন তোমাদের স্বপ্নগুলি বাস্তবে রূপ নেবে। তার জন্য প্রয়োজন ধৈর্য, মনোবল ও অধ্যবসায়। তোমাদের এ চলার পথে কোনো কিছু যেন বাধা হতে না পারে। তোমরা যেন এই শিক্ষা জীবন থেকে ঝরে না পড়ো, সেদিকে লক্ষ্য রাখবে। প্রিয় শিক্ষার্থীরা, এই বিদায় বেলায় আমি তোমাদের বলছি, নিজেকে ভালোবাসো, ভালোবাসো তোমার পরিবারকে। বাঁচতে শেখো নতুন করে, নতুনভাবে। তাই সবশেষে আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি কিছু মোটিভেশনাল উক্তি, যা তোমাদের শক্তি ও সাহস যোগাতে সাহায্য করবে। আগামী ক্লাস পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং তোমাদের প্রতি রইল আমার প্রীতি ও শুভেচ্ছা।